বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন রইল। এই করোনাকালীন সময়ে তোমরা নিশ্চয় কোনো প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছ না, এবং আমারও এটা উপদেশ থাকলো যে কোনো প্রয়োজন ছাড়া তোমরা বাইরে বের হওয়ার দরকার নেই। আর বের হলেও অবশ্যই মাস্ক ব্যবহার করবে। গত ক্লাসে আমি তোমাদের অনুপাত বিশ্লেষণের চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করছিলাম। আজকেও সেখান থেকে আলোচনা করব। তা আমরা গত ক্লাসের রিভিউটা একটু করে নিই, তারপরে নেক্সট আমরা অনুপাত বিশ্লেষণ কাকে বলে, কিভাবে কী দেখি হয়, এ সম্বন্ধে একটু আলোচনা করে নিই। আমরা অনুপাত বিশ্লেষণ কাকে বলে? এটা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত দুটি বিষয়ের মধ্যে তুলনামূলক পর্যালোচনার জন্য পরিমাণগত ও সংখ্যাগত সম্পর্ককে অনুপাত বলে। কি বলছি? পরস্পর সম্পর্কযুক্ত দুটি বিষয়ের মধ্যে তুলনামূলক পর্যালোচনার জন্য পরিমাণগত এবং সংখ্যাগত সম্পর্ককে অনুপাত বলে। এই অনুপাত দুইভাবে প্রকাশ করা যায়, শতকরা এবং ভগ্নাংশে প্রকাশ করা যায়। তা আমরা গত ক্লাসে যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে চলতি অনুপাত সম্বন্ধে আলোচনা করেছিলাম। চলতি অনুপাতের সূত্র আমরা কি বলেছিলাম? যে চলতি সম্পত্তি বাই চলতি দায়। চলতি সম্পত্তি কাকে বলে? যে সম্পত্তিগুলো সাধারণত এক বছরের মধ্যে পরিবর্তন হয়, সাধারণত সেই সম্পত্তিগুলোকে চলতি সম্পত্তি বলা হয়। নগদ টাকা, ব্যাংক জমা, মজুত পণ্য, স্বল্পমেয়াদী বিনিয়োগ, যাবতীয় অগ্রিম খরচা বলি, আবার প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, এগুলো চলতি সম্পত্তির উদাহরণ। আর চলতি দায় কোনগুলো? চলতি দায় ও চলতি প্রকৃতির, অর্থাৎ যে দায়টা স্বল্প সময়ের মধ্যে তোমাকে পরিশোধ করতে হয় সেই দায়টাই চলতি দায়। যেমন প্রদ হিসাব, প্রদ নোট, ব্যাংক জমাতিরিক্ত, যাবতীয় বকেয়া খরচাবলী, সাধারণত এইগুলোই চলতি দায়ের মধ্যে থাকে, ব্যতিক্রম ছাড়া। তা আমরা যেটা বলছি চলতি অনুপাতের আদর্শ মান বলেছিলাম আমরা 2:1, অর্থাৎ 2:1। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে তারল্য বা তড়িৎ বা দ্রুত বা অগ্নি পরীক্ষা অনুপাত। এটা বলেছিলাম তড়িৎ সম্পত্তি বাই তড়িৎ দায়। অর্থাৎ তড়িৎ সম্পত্তি কাকে বলে? চলতি সম্পত্তি থেকে মজুত পণ্য এবং অগ্রিম ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটা হলো তড়িৎ সম্পত্তি। আর চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত যদি বাদ দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে তড়িৎ দায়। যদি ব্যাংক জমাতিরিক্ত না থাকে তাহলে কোনো বাদ দেওয়ার দরকার নেই। তাহলে তড়িৎ অনুপাতের আদর্শ মানের কথা আমরা বলেছিলাম 1:1, মানে 1:1। লাস্ট যেটা আলোচনা করেছিলাম কার্যকরী মূলধন অনুপাত, এটা বলেছিলাম চলতি সম্পত্তি মাইনাস চলতি দায় ভাগ চলতি দায়। তাহলে এ সম্বন্ধে তো আলোচনা করাই আছে, চলতি সম্পত্তি চলতি দায় সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করা আছে, শুধু ফর্মুলা অনুযায়ী বসায় দিলে চলবে। ওর আদর্শ মান কথাটা এর বিভিন্ন রাইটার বিভিন্নভাবে লিখছেন বলে আমি আদর্শ মানটা নিয়ে আলোচনা করলাম না। আদর্শ মান খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো টপিকস না। আচ্ছা, এরপরে আজকে আমরা আরও 3টে অনুপাত নিয়ে আলোচনা করব। সেই অনুপাতের মধ্যে প্রথম যে অনুপাতটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাত 1 নম্বর, দায় মালিকানা অনুপাত সমান সমান মোট বহির্দায় বাই মালিকানা তহবিল। এখন মোট বহির্দায় বাই মালিকানা তহবিল। এখন বহির্দায় বলতেই আমরা কিন্তু বুঝে গেছি যে কারবার প্রতিষ্ঠানের বাইরের লোকজন যে অর্থগুলো বা যে টাকাগুলো বা আমাদের কাছে পাবে, অর্থাৎ বাইরের লোকের কাছে যে দায়, আমরা যে দায়বদ্ধ, সেটাকে বহির্দায় বলা হয়।
বহির্দায়ের মধ্যে বহির্দায় দুই ভাগ করা যায়, স্থায়ী দায় এবং চলতি দায়, দুটো মিলেই হবে বহির্দায়। এবার এই বহির্দায় সম্বন্ধে তুমি সূত্রে লিখলে আমরা লিখতে পারি বহির্দায় ইকুয়াল টু দায় সমান সমান চলতি দায় প্লাস তুমি লিখতে পারো দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় প্লাস দীর্ঘমেয়াদী। চলতি দায় নিয়ে আর আলোচনা করলাম না, কি চলতি দায় তো আমরা আগেই জানি। আর দীর্ঘমেয়াদী দায় বলতে হচ্ছে যে দায়টা সাধারণত একের অধিক বছর পর্যন্ত ব্যবসায় দায় হিসাবে ব্যবহৃত হয়। যেমন এটা এর মধ্যে আছে ঋণপত্র, বন্ধকি ঋণ বা দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। তাহলে বহির্দায় তুমি নির্ণয় করতে পারবা। এবার এর পরেরটা হচ্ছে মালিকানা তহবিল। মালিকানা তহবিল, এই মালিকানা তহবিল এক কথায় বলে যায় মালিকানা, আর মালিক প্লাস আনা অর্থাৎ মালিকানা। মালিকানা তহবিল বলতে হচ্ছে মালিক যে অর্থটা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসে, সাধারণত নিয়ে আসে এবং তার উপার্জন করা যে অর্থটা ওখানে থাকে সেটাকেই সাধারণত মালিকানা তহবিল বলা হয়। এই মালিকানা তহবিল দুইভাবে নির্ণয় করা যায়, সম্পত্তির দিক দিয়েও নির্ণয় করা যায়, দায়ের দিক দিয়েও নির্ণয় করা যায়। আগেই তোমাদেরকে বলেছি আমি যে আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণে এখানে এসে আমাদের কিন্তু তোমার আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। তা আয় বিবরণীর কথা তো আগের দিনে বলছি, আর্থিক অবস্থার বিবরণীর কথা বলছি। আর্থিক অবস্থার বিবরণীর দুটো পার্শ্ব থাকে, একটা হচ্ছে সম্পত্তি পার্শ্ব আর একটা হচ্ছে দায়ের পার্শ্ব। মালিকানা তহবিল উভয় দিক দিয়ে তৈরি করা যায়, সম্পত্তির দিক দিয়েও তৈরি করা যায়, দায়ের দিক দিয়েও তৈরি করা যায়। যদি আমরা দায়ের দিক দিয়ে তৈরি করি তাহলে এর সূত্র দাঁড়াবে, এক নাম্বার যদি দায়ের দিক দিয়ে করি আমি, দায়ের দিক থেকে দায়ের দিক হতে যদি তৈরি করি, যে দায়ের দিক থেকে যদি তৈরি করি এর মধ্যে আসে হচ্ছে শেয়ার মূলধন, আর হচ্ছে সঞ্চিতি উদ্বৃত্ত, সঞ্চিতি ও উদ্বৃত্ত। আচ্ছা, শেয়ার মূলধন কিভাবে আসলো? আমরা কিন্তু সেকেন্ড পার্টে এক মালিকানা কারবারের অঙ্ক কিন্তু করতেছি না, এটা হলো যৌথ মূলধনী কারবার। আমরা জানি কারবার সাধারণত একের পরে আসলে এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, সমবায় সমিতি, অনেক কিছু আছে। মূলত কারবার আমাদের এখানে তিন প্রকার, তিনভাবে আমরা অঙ্ক করার জন্য আমাদের তিন প্রকারের কারবার সামনে আসবে, আরও আসবে, অব্যবসায়ী প্রতিষ্ঠান অনেক রকম আছে, কিন্তু মূলত এক মালিকানা, অংশীদারি আর যৌথ মূলধনী। এই যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধন কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমান সমান এককে বিভক্ত করা হয়, তাদের প্রত্যেকটিকে শেয়ার বলা হয়, অর্থাৎ প্রত্যেকটা শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির মালিক। আমরা কোম্পানি অঙ্ক করতেছি। তা এই যে শেয়ার মূলধন, সেভাবে শেয়ার মূলধন কত টাকা কোম্পানির সেভাবে দেওয়া থাকবে। আর সঞ্চিত উদ্বৃত্ত বলতে বোঝায় যে সাধারণ সঞ্চিতি, প্রতিপূরক তহবিল, যত প্রকার তহবিল আছে, সংরক্ষিত তহবিল, নিমজ্জিত তহবিল, যত প্রকার তহবিল আছে সব তহবিল, এবং তোমার প্রত্যেক বছরের একটা নিট আয় থাকে, নিট আয় বা ব্যয় থাকতে পারে। যদি কোনো আয় থাকে, রক্ষিত আয় যদি কোনো কিছু থেকে থাকে সেটাও এর সাথে যোগ হবে। অর্থাৎ দায়ের দিক হতে মালিকানা তহবিল নির্ণয় করতে গেলে তোমাকে শেয়ার মূলধন প্লাস সঞ্চিতি ও উদ্বৃত্ত, আমি শর্ট করে লিখলাম সঞ্চিত উদ্বৃত্ত। এই সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে আছে সাধারণ সঞ্চিতি আর বাকিগুলো যেগুলো বললাম। নেক্সট, সম্পত্তির দিক থেকে আমরা নির্ণয় করতে পারি। সম্পত্তির দিক থেকেও যদি আমরা নির্ণয় করি, সম্পত্তির দিক হতে যদি নির্ণয় করি, এখানে যে এটা আসবে সেটা হচ্ছে মোট সম্পত্তি মাইনাস ভুয়া সম্পত্তি মাইনাস চলতি দায়। আমি কি বলছি? মোট সম্পত্তি থেকে ভুয়া সম্পত্তি বাদ দিতে হবে, তারপরে চলতি দায় বাদ দিতে হবে। এখন তোমাকে যে এই যে ভুয়া সম্পত্তির সম্বন্ধে যে কথাটা
বলতে চাচ্ছি যে ভুয়া সম্পত্তি কী জিনিস। এই ভুয়া সম্পত্তি হচ্ছে যে সম্পত্তির বাস্তব অস্তিত্ব নেই এবং ব্যবসা প্রতিষ্ঠানে এর সাধারণত কোনো মূল্য সাধারণত থাকে না। এটা হচ্ছে যে আমাদের কাল্পনিক টাইপের এক প্রকার আমাদের সম্পত্তি হিসেবে ধরা হয়, কিন্তু এটা একসময় আস্তে আস্তে ব্যবসা প্রতিষ্ঠান হিসাব থেকে উঠায় দিতে হয়। তা এই ভুয়া সম্পত্তির মধ্যে আছে প্রাথমিক খরচাবলী। প্রাথমিক খরচাবলী প্রাথমিক অবস্থায় যদি দেখা গেল 5 লাখ টাকা বা 50 লাখ টাকা খরচ হয়ে গেছে, এই খরচটা যদি সম্পূর্ণ খরচ হিসাবে ধরা হয় তাহলে কিন্তু ওই বছরে আয় হিসাবে কোনো দেখা গেল মেলা টাকা লস দেখানো হয়ে যাচ্ছে। সেই জন্য করা হয় কি, প্রাথমিক খরচাবলীটাকে একটা সম্পত্তি হিসাবে বিবেচনা করে, কিন্তু এটা বাস্তব ক্ষেত্রে এটা ভুয়া সম্পত্তি। এরপরে আছে শেয়ার অবহার। শেয়ার অবহার হচ্ছে, আচ্ছা এখানে আর একটু কথা বলে নিই, শেয়ার অবহার অধিহার সম্বন্ধে একটু আলোচনা করে নিই। যৌথ মূলধনী কোম্পানির তো আমরা মালিক হচ্ছে শেয়ার হোল্ডাররা। এই শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক। শেয়ার হোল্ডাররা শেয়ার কেনার সময় যদি কোম্পানির আর্থিক অবস্থা ভালো হয় বা যে কোনো সময় যে কোনোভাবে তারা প্রলুব্ধ হয়ে যদি শেয়ার ক্রয়ের আগ্রহ প্রচুর পরিমাণে হয়, তখন কোম্পানি কী করে, যে শেয়ারের যে লিখিত মূল্য, দেখা গেল একটা শেয়ারের লিখিত মূল্য আছে 100 টাকা, কিন্তু তারা বললো কি আমরা 20% অধিহারে এই শেয়ারটা বিক্রি করব। অর্থাৎ 100 টাকাতে 20% অধিহার হলে আরও 20 টাকা এর সাথে বেড়ে যায়। 10% করলে 10% করলে 10 টাকা আসে, 20% করলে 20 টাকা আসে, অর্থাৎ 100 টাকা শেয়ারের উপর আরও 20 টাকা বেশি বেড়ে যায়। তাহলে আমরা এখানে বলতে পারি যে কোম্পানির শেয়ারের মূল্য অপেক্ষা অধিক যে মূল্যটা গ্রহণ করে কোম্পানি, ওইটাকে বলা হয় শেয়ার অধিহার। আর আরেকটা আছে অবহার। দেখা গেল কোম্পানি প্রাথমিক স্টেজে যখন গঠন করা হয় তখন কোম্পানির প্রতি মানুষের আগ্রহ খুব বেশি একটা দেখা যায় না। তা দেখা গেল কি, এই কোম্পানির শেয়ার বিক্রি হচ্ছে না, কম মানে খুব যে ডিজায়ার টাকা এটা আমরা তুলে আনতে পারছি না মার্কেট থেকে, তখন কি করা হয়, কোম্পানির যে লিখিত মূল্য, ধরো একটা কোম্পানির শেয়ারের লিখিত মূল্য হচ্ছে 100 টাকা, সেই লিখিত মূল্য থেকে যখন ধরো 10% ডিসকাউন্ট বা অবহার, ডিসকাউন্ট বা অবহার 10% ডিসকাউন্ট দিয়ে ওই শেয়ারটা আমরা বিক্রি করলাম 90 টাকায়। অর্থাৎ কোম্পানির লিখিত মূল্য অপেক্ষা ওই কোম্পানির শেয়ারের লিখিত মূল্য অপেক্ষা কম মূল্যে যদি শেয়ার বিক্রি করা হয় তখন ওইটাকে বলা হয় শেয়ার অবহার বা বাট্টা। তা এখন আমরা এই ভুয়া সম্পত্তির মধ্যে এরপরে যে জিনিসটা আছে শেয়ার অবহার বা বাট্টা, এটা কিন্তু বাস্তবে কিন্তু এর কোনো মানে এই অবহার কোনো বাস্তব কোনো সম্পত্তি না, সেজন্য এটাকেও ভুয়া সম্পত্তি বলা হয়। তারপরে আছে কি, শেয়ার দালালের কমিশন। এখন দেখা গেল প্রাথমিক অবস্থায় কোম্পানি যখন গঠন করা হয় তখন কোম্পানির সমস্ত শেয়ার বিক্রি হবে কি না হবে এ সম্বন্ধে কিন্তু আমরা নিশ্চয়তা পাওয়ার জন্য কি করি, কোম্পানির শেয়ার দালাল আছে যারা যারা বলে কি যে কোম্পানির শেয়ার যদি বিক্রি না হয় তাহলে সমস্ত শেয়ার আমরা ক্রয় করে নেব, এই দায়িত্বটা তারা গ্রহণ করে। এর জন্য তাদের দেখা গেল 1% বা 2% একটা কমিশন দিতে হয়, এটাকে বলা হয় ব্রোকারেজ, ওনাদেরকে বলা হয় ব্রোকারেজ। এই ব্রোকারেজকে কিছু কমিশন দিতে হয়, এটাও যেটা খরচ গেল, কিন্তু এটা সম্পত্তি হিসাবে দেয়, কিন্তু বাস্তবে কিন্তু এটা কোনো সম্পত্তি নেই, তাই এটাও একটা ভুয়া সম্পত্তি। এরপরে নিট ক্ষতিটাও আর্থিক অবস্থার বিপরীতে একটা সম্পত্তি হিসাবে দেখানো হয়, মানে সংরক্ষিত আয় বিবরণী ডেবিট উদ্ধৃত আর্থিক অবস্থার বিবরণীতে একটি সম্পত্তি হিসাবে দেখানো হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে এই ধরনের কোনো সম্পত্তি নেই, তাই এটাকেও ভুয়া সম্পত্তি বলে বিবেচনা করা হয়। তাহলে আমরা এই যদি সূত্রটা ভালো করে জানতে পারি যে মালিকানা তহবিল দায়ের দিক থেকে শেয়ার মূলধন প্লাস সঞ্চিত উদ্ধৃত, আর সম্পত্তির দিক হতে মোট সম্পত্তি মাইনাস ভুয়া সম্পত্তি মাইনাস চলতি দায়। ভুয়া সম্পত্তি কোন জিনিস, মোট সম্পত্তি মানে সম্পত্তি সাইডে যোগফল, যোগফল থেকে তোমার ভুয়া সম্পত্তি যদি এই আমি যেগুলো বলছি এগুলো যদি থাকে এর যোগফল আর এই ভুয়া সম্পত্তি হিসেবে ওখানে বিয়োগ করতে হবে, তারপরে চলতি দায়িত্ব অঙ্কের মধ্যে প্রথম অবস্থায় সাধারণত আমরা নির্ণয় করে থাকি। সেই নির্ণয় করা লাগে প্রয়োজন দেখা যায়, যদি চলতি অনুপাত নির্ণয় করতে হয় তাহলে তো অবশ্যই চলতি দায় নির্ণয় করা লাগছে আমাকে, তাহলে সেই চলতি দায়টা আগে এখানে বিয়োগ করে দিতে হবে, দিলে তোমার মালিকানা তহবিল বের হয়ে যাবে। তো মালিকানা তহবিল বের হওয়ার দুটো পদ্ধতি আছে, সেটা সম্বন্ধে তোমাদের একটা ধারণা আমি দিলাম। এরপরে আমাদের আর যে অনুপাতগুলো আছে, এরপরে নেক্সট যে অনুপাত নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মালিকানা ও মোট সম্পত্তির অনুপাত, 2 নম্বর। মালিকানা ও মোট
সম্পত্তির অনুপাত। এর সূত্র হচ্ছে মালিকানা তহবিল বাই মোট সম্পত্তি। আচ্ছা, এই যে মোট সম্পত্তি, মালিকানা তহবিল বাই মোট সম্পত্তি, এখানে মালিকানা তহবিল তো আগে নির্ণয় করা, আমি তোমাদেরকে চেষ্টা করছি মালিকানা তহবিল কিভাবে নির্ণয় করা যায়। আর মোট সম্পত্তি বলতে ওই একই কথা, যে সম্পত্তি পাশের মোট যোগফল থেকে ভুয়া বা কাল্পনিক সুদ বাদ দিলেই সাধারণত এটাকে মোট সম্পত্তি বলা হয়। এইভাবে তুমি এই সূত্রটা তুমি নিরূপণ করতে পারবা। এর আদর্শমান, আচ্ছা, দায় মালিকানা অনুপাতের আমি তো আগে যেটা বলেছিলাম সেটার আদর্শ মান ছিল 1:, সেটার আদর্শ মান ছিল 1:1, অর্থাৎ 1:1, একের এক একক সম্পত্তির বিপরীতে এক একক বৈধের বিপরীতে এক একক মালিকানা তহবিল থাকলে চলবে। আর এইটার যে অনুপাত তোমার 1:1 থেকে 1:3 পর্যন্ত এটাকে আদর্শ মান হিসাবে বিবেচনা করা, অর্থাৎ এর মধ্যে থাকলেই হবে। তারপরে আমাদের নেক্সট আর একটা অনুপাত নিয়ে তোমাদের আলোচনা করব, সেটা হচ্ছে মূলধন গ্যারিং অনুপাত। মূলধন গ্যারিং অনুপাত। মূলধন গ্যারিং অনুপাত হচ্ছে মালিকানা তহবিল বাই স্থির খরচযুক্ত তহবিল। আচ্ছা, স্থির খরচযুক্ত তহবিল মানে মালিকানা তহবিল নিয়ে তো তোমাদের একটু আগে আলোচনা করছি, ওটা নিয়ে আলোচনা করবো না। স্থির খরচযুক্ত তহবিল হচ্ছে যে খরচগুলো ইচ্ছা করলেও কোম্পানি ইচ্ছা করলেও ওই খরচগুলো ওভারলুক করতে পারে না, মানে ওই খরচগুলো অবশ্যই হবে। যেমন আমাদের যদি কোম্পানির দীর্ঘমেয়াদী ঋণ থাকে, তাহলে ঋণের একটা সুদ তোমাকে দিতে হবে, সেই সুদটা, ঋণপত্র যদি থাকে তাহলে নির্দিষ্ট সময় পর ঋণপত্রের হোল্ডারদের তোমাদের একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করতে হবে। আর অগ্রাধিকার শেয়ারও যদি থাকে, তো অগ্রাধিকার শেয়ারের নিয়ম হচ্ছে, অগ্রাধিকার শেয়ার কাকে বলে, যে কোম্পানির লাভ হোক আর না হোক, যদি নির্দিষ্ট লাভ হলে প্রথমে আগে তাদেরকে এই টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ দেখা গেল 10% অগ্রাধিকার শেয়ার, অর্থাৎ প্রতি 100 টাকা যদি কেউ শেয়ার কিনে থাকে, তাহলে তারা 10 টাকা প্রত্যেক বছর লাভ্যাংশ দিতে হবে। এটাকেও ধরে নেওয়া হয় যে স্থির খরচযুক্ত তহবিল। মানে যে খরচটা একদম স্থির, এই খরচটা পরিবর্তন হয় না, এই খরচগুলোকে বলা হয় স্থির খরচযুক্ত তহবিল। তাহলে আমরা অনুপাত বিশ্লেষণের মোট 6টা অনুপাত নিয়ে আমি এই পর্যন্ত তোমাদের আলোচনা করেছি। অঙ্ক করার সুবিধার্থে অনুপাত নিয়ে আলোচনা করছি। এই অনুপাতগুলো আলোচনা হয়ে গেলে আমি তোমাদেরকে বইয়ের একটা অঙ্ক বলবো বা তুলে দেবো, সে আমি বইটার নামও সেদিন বলে দিব। সেই অঙ্কটা নিয়ে আমি অঙ্ক করাই, যেগুলো অনুপাত থাকে সেই অনুপাতগুলো আমি নির্ণয় করে সুন্দর করে দেখাবো। এই জন্য আগে ধরো এই 6টা অনুপাত হয়েছে, আরও 5-6টা অনুপাত তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, 5-6টা বা 7টা হতে পারে। তা এইভাবে তুমি সম্পূর্ণভাবে এই অনুপাতগুলো বই থেকে, আমি তোমাদেরকে বলেছিলাম যে বইয়ের সাথে সংস্রব তোমাকে ভালোভাবে রাখতে হবে, তা নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবো না। যেহেতু সামনাসামনি বলতে পারতেছি না, অনলাইন ক্লাস, তারপরে যদি তুমি বইয়ের সাথে সংস্রব না নাও, তাহলে আমার কথাটা তোমাকে মনে হবে যে হাতুড়ি পিটা করার মতো, অর্থাৎ মনে হবে স্যার কী বলে। কিন্তু বাস্তবতা হচ্ছে বইয়ের সাথে যদি একটু সংস্রব রাখো, তাহলে কিন্তু তোমার জন্য বুঝতে অত্যন্ত সহজ হবে। আমি এই অনুপাতগুলো সম্বন্ধে যে আলোচনাটা আজকে করলাম, নেক্সট ক্লাসে আমি আর যে অনুপাতগুলো বাকি, যে অনুপাতগুলো এই সূত্র সুন্দর করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আমি সিলেবাস সম্বন্ধে তো আলোচনা করে দিছি তোমাদের। এখানে এই পরীক্ষায় আমাদের সাধারণত 4টা অনুপাত করতে আসবে, খুব সহজ একটা অঙ্ক। এবং বিগত দিনে দেখা গেছে যে সর্বোচ্চ স্টুডেন্ট
মানে অধিকাংশ স্টুডেন্টগুলো এই অনুপাতের অঙ্কটা পরীক্ষায় অ্যাটেন্ড করে এবং সময় অত্যন্ত কম, সর্বোচ্চ 10 থেকে 12 মিনিটের মধ্যে অঙ্কটা শেষ হয়ে যায়। সেজন্য তোমাদেরকে বলবো যে এই অধ্যায়টা সম্বন্ধে একটু ভালো আয়ত্ত করার চেষ্টা করো এবং বইয়ের সাথে সংস্রব তৈরি করো। নেক্সট ক্লাসে আমি অনুপাতের সূত্রগুলো দিয়ে আমি তারপরের ক্লাসের থেকে আমি অঙ্কের মধ্যে চলে যাব। সবাইকে আজকের এই ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।